নমস্কার, আশা করি সবাই ভালোই আছো। আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমি যে ক্লাসটা তোমাদের করাবো সেটা হলো বিএড EPC4 এর পার্ট 3। তো ক্লাসটা শুরু করবার আগে আমি তোমাদের একটা কথা বলে দিই যে লোভ এমন একটা জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। যে মানুষটা কোনো একদিন তোমার উপকার করেছিল সেই মানুষটাকে নিচু করতে কোনো দ্বিধাবোধ করে না, যা হলো লোভ। তাই সেই লোভ থেকে অবশ্যই তোমরা বঞ্চিত থাকবে এবং কোনো লোভের বশবর্তী হয়ে উপকারীর উপকারকে অস্বীকার করবে না। যাই হোক, আজকের যে ক্লাসটা সেটা হলো পার্ট 3 10-এর মানের দুটো প্রশ্নকে আমি তোমাদের সামনে বেছে নিয়েছি। সেই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন নিশ্চয়ই পরীক্ষায় এসে যাবে, এই ধারণাকে সামনে রেখেই আমার আজকের ক্লাস। তো আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটার দিকে আমরা ক্রমশ এগিয়ে যাই। তো আজকের ক্লাসটার মধ্যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো সদর্থক বা নঞ্চর্থক আত্মধারণার প্রভাব সম্পর্কে আলোচনা করুন। বা সদর্থক বা নঞ্চর্থক আত্মধারণা কি? যদিও 10-এর মান, তাই অনেক বড় প্রশ্ন হবে, তাই আমি তোমাদেরকে আস্তে আস্তে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই তা বোঝার চেষ্টা করবে, ঠিক আছে না? সদর্থক বা নঞ্চার্থক যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হলো সদর্থক ও নঞ্চার্থক আত্মধারণার প্রভাবগুলি হলো, অর্থাৎ বয়স অনুযায়ী এরা দায়িত্ব গ্রহণে সক্ষম এবং এগিয়ে আসে। তারপর দ্বিতীয়ত হলো কি, বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা অর্জন, এর আনন্দের সঙ্গে অংশগ্রহণ এবং আনন্দের সঙ্গে এরা অংশগ্রহণ করে। জীবনে এরা ভূমিকা পালনের দায়িত্ব গ্রহণে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। সমস্যা সমাধানে এরা অগ্রণী ভূমিকা গ্রহণ করে। জীবনে সুখের পথে বাধাগুলি অপসারণে এরা স্বতঃস্ফূর্ত হয়। সিদ্ধান্ত গ্রহণে এদের ন্যূনতম দুশ্চিন্তা, দ্বন্দ্ব এবং অন্যদের পরামর্শ গ্রহণের প্রয়োজন হয়। নঞ্চার্থক বা ঋণাত্মক আত্মধারণার প্রভাবগুলি হলো, এতক্ষণ যে ধারণার প্রভাবগুলি আমি বলেছি সেগুলি হলো কি, সদর্থক বা ধনাত্মক ধারণা, ঠিক আছে? ধনাত্মক ধারণা। আর নঞ্চার্থক মানে হলো ঋণাত্মক ধারণা। তাহলে ধনাত্মক ধারণা বলতে প্লাস মানে পজিটিভ দিকগুলোকেই বোঝানো হয়েছে, আর ঋণাত্মক ধারণা বলতে নেগেটিভ দিকগুলিকেই বোঝানো হয়েছে। না, নঞ্চার্থক বা ঋণাত্মক আত্মধারণার প্রভাবগুলি হলো, এই প্রকৃতির শিশুদের নিজেদের সম্পর্কে মতামত দুর্বল হয়, নিজেরাই নিজেদের পরিত্যাগ করে। অর্থাৎ এদের আচরণ এমন হয় যা অনেকে সমর্থন করে না এবং অপরিণত ও অসামাজিক বলে মনে হয়। পিতামাতা এদের ভালোবাসেন না এবং অবাঞ্ছিত বলে মনে করেন। এদের মধ্যে অধিকাংশই ভাই বোনের প্রতি ঋণাত্মক মনোভাব পোষণ করে এবং আক্রমণাত্মক হয়। এরা মনে করে ভাই বোনের জন্যই পিতামাতার স্নেহ ভালোবাসা থেকে এরা বঞ্চিত। অনেক ক্ষেত্রে এদের মধ্যে পালনীয় মনোবৃত্তি দেখা যায় বা পিতামাতার প্রতি অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়ে। মনে করে এইভাবে তারা আগের মতো পিতামাতার নিকট প্রিয় হয়ে উঠবে। কিন্তু ঋণাত্মক আত্মবোধ সম্পূর্ণ শিশুর ফলের কথা বিবেচনা না করেই একই রকম আচরণ করতে থাকে, যার ফলে শিশুদের প্রতি পিতামাতাগণ আরও বিরক্তি হয় এবং পরিণতিতে শিশুর সঙ্গে পিতামাতার প্রাক্ষোভিক দূরত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে তোমরা বুঝলে
যে ধনাত্মক ধারণাগুলির প্রভাব হলো বয়স অনুযায়ী এরা আস্তে আস্তে দায়িত্ববান গ্রহণ করে। ধনাত্মক যে সদর্থক বা ধনাত্মক যে কি ধারণা, সেটা হলো তারা বয়স অনুযায়ী একটা জিনিস বুঝতে শুরু করে বা বুঝে, ঠিক আছে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তাদের মধ্যে জেগে ওঠে। তাছাড়া তাদের মধ্যে কি হয় যে ওরা অনেক ক্ষেত্রেই মনের মধ্যে পালনীয় মনোবৃত্তি দেখা যায় এবং পিতামাতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান এবং কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এবার তোমাদের মধ্যে যে প্রশ্নটা সেটা হলো ধনাত্মক আচরণ গঠনে গৃহ পরিবেশের ভূমিকা আলোচনা করো। ধনাত্মক আচরণ গঠনে মানে প্লাস যে মানে পজিটিভ যে দিকগুলি, এই আচরণ গঠনে গৃহ পরিবেশের অর্থাৎ আমাদের যে গৃহের পরিবেশ, সেই পরিবেশটার কিরকম ভূমিকা থাকা প্রয়োজন আমি অবশ্যই তোমাদের বলে দিচ্ছি। না, ধনাত্মক আচরণ অর্থাৎ ধনাত্মক আচরণ গঠনে যে গৃহের পরিবেশ, সেগুলির মধ্যে হলো ইতিবাচক আচরণ গঠনে পরিবারের বিশেষ করে পিতামাতার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, মানে পিতামাতাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমত যেমন ধরো শিশুর পিতামাতার অনুকরণ করে। প্রথমত হলো একটা শিশু দেখবে কি পিতামাতার অনুকরণ করবে, ঠিক আছে। এক নম্বরে দেখবে শিশুটি পিতামাতার অনুকরণ করবে, ঠিক আছে। কার অনুকরণ করবে? পিতামাতার অনুকরণ, মানে পিতামাতা কি করে সেই জিনিসটা দেখার চেষ্টা করবে। একজনের পিতা যদি ডাক্তার হয় তাহলে সে চেষ্টা করে যে পিতামাতা ডাক্তার হয়। অর্থাৎ শিশু পিতামাতাকে প্রত্যক্ষভাবে অনুকরণ করে। পিতামাতা শিশুর নিকট রোল মডেল। সেজন্য শিশুর মধ্যে ধনাত্মক আচরণ গঠন করতে হলে পিতামাতার সেই সব ধরনের আচরণ করবেন, যেমন শিশুটির নিকট প্লিজ শব্দটি শুনতে হলে পিতামাতাকে সেইভাবেই বলতে হবে, ঠিক আছে। মানে পিতামাতাকে সেইভাবেই আচরণ করতে হবে, যেহেতু পিতামাতা তাদের আর এই শিশুরা তাদেরকে দেখে শিখবে। দ্বিতীয়ত যে আচরণটা সেটা হলো পিতামাতার অনুভূতি শিশুকে প্রদর্শন করতে হবে। মানে পিতামাতার যে অনুভূতি থাকে বা আবেগ থাকে সেই জিনিসটাকে শিশুকে প্রদর্শন করতে হবে। পিতামাতার অনুভূতি, ঠিক আছে, পিতামাতার অনুভূতি, সেই অনুভূতিটাকে কি করতে হবে? শিশুর মাঝে কি করতে হবে? জাগিয়ে তুলতে হবে। না, পিতামাতার অনুভূতি বলতে হলো পিতার উপর শিশুর আচরণের প্রভাব শিশুকে স্পষ্টভাবে বোঝাতে হবে। এর মাধ্যমে শিশু তার অনুভূতির সঙ্গে পিতামাতার অনুভূতির সম্পর্ক বুঝতে পারে। একেই সহমর্মিতাও বলা হয়, ঠিক আছে। তারপর হলো ভালো আচরণের জন্য উৎসাহ দান, মানে শিশুরা যাতে ভালো আচরণ করে সেজন্য উৎসাহ দান। যেমন ধরো ভালো আচরণের জন্য উৎসাহ দান বলতে মানে তারা যাতে কি করে? ভালো আচরণ করে। ভালো আচরণে উৎসাহ দান, ঠিক আছে। উৎসাহ দান মানে তাদেরকে ভালো আচরণ করার জন্য উৎসাহ দেওয়া, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ভালো আচরণে উৎসাহ, মানে পিতা মাতার প্রত্যাশা মতো শিশু যদি আচরণ করে সেক্ষেত্রে ধনাত্মক ফিডব্যাক সরবরাহ করা প্রয়োজন। যেমন তুমি খুব ভালো করেছো, তুমি যেভাবে খেলার জিনিসগুলো ঠিকভাবে সরিয়ে রেখেছো তা আমি মানে গুছিয়ে রেখেছো তা আমি খুশি হয়েছি। প্রসঙ্গত উল্লেখ করা যায় প্রতিটি ঋণাত্মক মন্তব্যের জন্য 6টি ধনাত্মক মন্তব্য করা প্রয়োজন। অর্থাৎ একটা ঋণাত্মক মন্তব্যের জন্য ওটাকে ধনাত্মক মানে প্লাস নেগেটিভ দিকটাকে বোঝানোর জন্য প্লাস দিকটা দেখানো প্রয়োজন। তারপর হলো কি ভালো আচরণের জন্য যেমন শিশুর স্তরে বা পর্যায়ে পিতা মাতাকে নামতে হবে, মানে শিশুর মতো হয়ে কাজ করতে হবে। শিশুর স্তরে বা পর্যায়ে নিজেকে নিয়ে এসে তার সঙ্গে কথা বললে কথাগুলি খুব শক্তিশালী হয়। শিশুর নিকটবর্তী হয়ে কথা বলা তার অনুভূতি এবং চিন্তা ভাবনাকে সহজে বোঝা যায়। এর ফলে শিশু সহজেই পিতামাতার কথা অর্থাৎ পিতামাতা কি চায় তা বুঝতে পারে। পিতামাতা যদি শিশুর কাছে এসে তার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় তাহলে শিশুর প্রতি তাকানো কোনো প্রয়োজন হয় না। তারপর হলো আমরা,
তোমরা কথা শুনেছি, মানে আমি বলতে পিতামাতা তোমার কথা শুনেছি, অর্থাৎ সক্রিয়ভাবে শোনা হলো একটি অন্যতম কৌশল, যার ফলে শিশু প্রাক্ষোভিক আচরণ বা আবেগের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হয়। শিশু যদি বলার মাধ্যমে নিজেকে ব্যক্ত করতে না পারে তাহলে সে হতাশ হয়ে পড়ে। যেমন পিতামাতার যদি শিশুকে বলে যে তুমি যা মনে করো, অর্থাৎ সক্রিয় দেখা যায় যে পিতামাতার কথা, অর্থাৎ পিতামাতা কি চায় তা বুঝতে পারে। পিতামাতা যদি শিশুর কাছে এসে তার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয় তাহলে শিশুর প্রতি তাকানোর কোনো প্রয়োজন হয় না। তারপর হলো যেমন ধরো প্রতিজ্ঞা পূরণ করা। শিশুকে কথা দিয়ে যদি কথা রাখা হয় তাহলে শিশু আপনাকে বিশ্বাস করবে এবং শ্রদ্ধা করবে। তার পিতামাতা যদি বলেন পড়া শেষ করলে তোমাকে নিয়ে বেড়াতে যাব, তাহলে তাকে অবশ্যই বেড়াতে নিয়ে যেতে হবে। একইভাবে আপনি অর্থাৎ পিতামাতা যদি বলেন চেঁচামেচি করবে না, তাহলে আমি চলে যাব, সেক্ষেত্রে শিশু একইভাবে আপনি অর্থাৎ পিতামাতা যদি একইভাবে চেঁচামেচি করে তাহলে পিতামাতা বা অবশ্যই চলে যাবেন। পিতামাতার এই ধরনের আচরণে শিশুর নিরাপত্তা বোধ করে এবং আপনার প্রতি আস্থা স্থাপন করে, যা আচরণে শিশুরা কি করে ধনাত্মক আচরণের অন্যতম বৈশিষ্ট্য রূপে কাজ করে। তারপর যেমন ধরো প্রলোভন হ্রাস করা। আপনি যদি টেবিল বা নাগালের মধ্যে খুব দামি এবং সুন্দর জিনিস রাখেন তাহলে আপনার শিশুর পক্ষে সেই দ্রব্যে হাত দেওয়া এবং নড়াচড়া করা স্বাভাবিক আচরণ। শিশুকে সেই ধরনের আচরণ করতে প্রলোভিত করবেন না। এই ধরনের দ্রব্য শিশুর নাগালের বাইরে রাখা উচিত। তারপর যেমন ধরো শিশুকে শিশুর জেদকে প্রশ্রয় না দেওয়া বা শক্ত হওয়া। যেমন ধরো শিশুর বিরক্তি হতে চায় না, যদি কোনো ব্যাপারে তার বিরক্ত হয় অর্থাৎ চেঁচামেচি বা গন্ডগোল করে, সেক্ষেত্রে আপনি অর্থাৎ পিতামাতার কিছু না বলাই উচিত। কারণ আপনি যদি প্রথমে নিষেধ করে পরে শিশুর বশ্যতা স্বীকার করেন অর্থাৎ শিশুর চেঁচামেচি মেনে নেন, তবে পরবর্তী সময়ে শিশু এই কৌশলটি বেশি করে অবলম্বন করবে। তারপর হলো ধরো যেমন শিশুর স্বাধীনতা দেওয়া। হ্যাঁ, পিতামাতা যদি শিশুর কোনো আচরণ নিষিদ্ধ করেন সেক্ষেত্রে প্রথমে দেখে নেবেন সে আচরণ নিষেধের আদৌ কোনো গুরুত্ব আছে কিনা, কারণ শিশুকে স্বাধীনতা দেওয়া প্রয়োজন। নির্দেশনা, অনুরোধ বা ঋণাত্মক ফিডব্যাক ন্যূনতম করে স্বাধীনভাবে আচরণ করার পরিবেশ তৈরি করলে দ্বন্দ্ব এবং অসন্তোষ হ্রাস পায়, যা ইতিবাচক আচরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো সহজ এবং ধনাত্মক নির্দেশের ব্যবহার। শিশুকে স্পষ্ট এবং ধনাত্মক নির্দেশ দেওয়া উচিত, তাহলে সে বুঝতে পারবে তার কাছে থেকে আপনি অর্থাৎ কি প্রত্যাশা করছেন। ধনাত্মক নির্দেশ শিশুর ক্ষেত্রে অধিক কার্যকরী হয়, তাই দেখা যায় যে শিশুকে ধনাত্মক নির্দেশ দেওয়া উচিত। তারপর হলো দায়িত্ব এবং তার ফলাফল। না, শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের আচরণের উপর তাকে দায়িত্ব দেওয়া প্রয়োজন এবং নিজের আচরণের ফলাফল তাকে বুঝিয়ে দিতে হবে। না খাওয়া সে বুঝতে পারবে, না খাওয়া সে বুঝতে পারবে। অনেক পিতামাতা শিশুর সুবিধা হবে বলে মনে করে নিজেরাই শিশুর করণীয়গুলি করে দেন। এর ফলে শিশু অনেক কিছুই শেখার সুযোগ পায় না, যা তাদের শেখা উচিত। কোনো কোনো ক্ষেত্রে শিশুর অবাঞ্ছিত আচরণের ফলাফলগুলি সম্পর্কে পূর্ব থেকেই তাদের কি করে দেওয়া হয়, পূর্ব থেকেই তাদের সচেতন করা প্রয়োজন এবং নিশ্চিত হতে হবে যে শিশু সঠিকভাবে এই ধরনের আচরণের ফল সম্পর্কে পূর্ব থেকেই সচেতন আছে। তারপর পরের পয়েন্ট যেটা হবে, শিশুকে তার গুরুত্ব সম্পর্কে সচেতন। অর্থাৎ পরিবারের জন্য কিছু করতে পারলে সব শিশুরই ভালো লাগে। শিশুকে এমন কিছু কাজে প্রবৃত্ত করতে হবে যেগুলি সে করতে সক্ষম হয়, ফলে শিশু পরিবারের তার গুরুত্ব সম্পর্কে অবহিত হবে এবং গর্ববোধ করবে।
তার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং পরিবারের সঙ্গে একাত্মবোধ করবে, যা ইতিবাচক আচরণের পক্ষে বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর হলো শিশুর চ্যালেঞ্জিং পদ্ধতির সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত করা, মানে শিশুকে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত। অনেক সময় এমন পারিপার্শ্বিক মুখোমুখি হতে হয় যখন শিশুর জন্য আপনার কিছুই করার প্রয়োজন এবং আপনি কি করে তা করতে চান, কিন্তু আপনার পক্ষে সেই মুহূর্তে তা করা সম্ভব নয়। তাই যদি আপনি ওই সময় শিশুকে কি করেন, যে এই জিনিসটা করার জন্য উৎসাহিত করেন, তাহলেই সে কি করবে, ধনাত্মক আদানের দিকে এগিয়ে যাবে। তো আজকে দুটো প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের সম্পূর্ণ বলে দিলাম। আশা করি না খাতা, না বই, না কলম, শুধু মন আর মস্তিষ্ক দিয়ে যদি এই প্রশ্নগুলি বুঝে থাকো, তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় একটা কিছু লেখার সামর্থ্যতা অর্জন করতে পারবে। বিশেষত পয়েন্টগুলি আমি যা বলেছি সেগুলি যদি স্কিপ করে মনে করে নিতে পারো, তাহলে সেই পয়েন্টের লেখাগুলি অবিকল তোমরা লিখে যেতে পারবে তোমাদের মতো করে। ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।